ওয়েলকাম টু ভিশন এডুকেশন ইউটিউব চ্যানেল। নতুন একটা সায়েন্সের ক্লাস নিয়ে আজকে আমরা চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিগত বছরের প্রশ্ন 2019-এর এসআইএ এসেছিল কেমন প্রশ্ন, বেশ কিছু প্রশ্নকে আলোচনা আজকে করে নিই। প্রশ্নটা আলোচনা করলে আমাদের একটা ধারণা হবে যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে, আমরা কি সেই পথে পড়াশোনা করছি যে কমন পেতে পারি। সেই জন্যই বিগত বছরের প্রশ্নগুলো একটু তোমাদের সাথে শেয়ার করা এবং আলোচনা করা। তো সরাসরি আমরা চলে আসছি প্রশ্নতে। দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা এসেছিল, তো প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও। পেলিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? বায়োলজি যখন পড়াশোনা শুরু করা হয় বা বায়োলজির যখন পঠন পাঠন শুরু করা হয়, প্রায় ধরে রাখতে পারো 15 থেকে 16টা এরকম লজি, আমি ইয়েটা বলছি আর কি, কেন বলছি দেখো বুঝতে পারবে। এই যে এইগুলো সাধারণত শেষে লজি থাকে, বুঝতে পারলে। এটা যেরকম পেলিওন্টোলজি রয়েছে, হিস্টোলজি রয়েছে, এরকম অনেক পাবে, সাইটোলজি রয়েছে, পিসিকালচার, তারপর এপিকালচার, এই ধরনের জিনিসগুলোর একটা তালিকা হয়, সেটা পড়তে বলি আমি সব সময়। কোনটা কখন দেবে তো সেটা জানা নেই। আজকে যেরকম এখানে দিয়েছে পেলিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন করাকে বোঝায়। এটা একটা বায়োলজির খুব গুরুত্বপূর্ণ অংশ, বিষয় অধ্যয়নের নামগুলোকে মনে রাখা। তো এর জন্য আমাদের উত্তর কোনটা হবে, উত্তরটাকে আগে আমরা দিয়ে নিচ্ছি। উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম থেকে প্রাপ্ত তথ্য থেকে বিভিন্ন পর্যালোচনা করাটাকে বলা হয় পেলিওন্টোলজি বিষয়ক পড়াশোনা। ক্লিয়ার? বোঝা গেল? তো এই লিস্ট না থাকলেও নিজেদের কাছে আপডেট রেখে এই লিস্টটা পড়াশোনা করবে। দ্বিতীয় প্রশ্নে চলে আসছি। নিউটনের প্রথম গতিসূত্রটি কি নামে পরিচিত বা কি জিনিসের ওপরে রয়েছে সেটা জানতে চাইছে। নিউটনের 3টে সূত্র রয়েছে, বই এর নাম আমরা জানি প্রিন্সিপিয়া। প্রথম সূত্র কি বলে, বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল যতদিন হোক স্থিরই থাকবে, চলমান বস্তু চিরকাল যতদিনই হোক চলমানই থাকবে। যেরকম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেই যাবে যতক্ষণ না পৃথিবী বাইরে থেকে কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। এটা নিউটনের প্রথম গতিসূত্র বলে। তাহলে এখান থেকে আমরা কি জড়তা সম্পর্কে জানতে পারি, বস্তুর জাড্যতা, জড়তা, এক জায়গায় স্থির থাকার প্রবণতা, এটা যেরকম জানতে পারি। বাইরে থেকে প্রযুক্ত বল, তাহলে বল কি বলি, বল আসলে কি, সেইগুলো আমরা জানতে পারি এই জিনিসগুলো। এখানে অপশন দিচ্ছে তার মধ্যে কোনটা বেস্ট হচ্ছে, জড়তা সম্পর্কে ধারণাটা আমরা ক্লিয়ার করতে পারি নিউটনের প্রথম সূত্র থেকে, বা জাড্যতা বলা হয়ে থাকে এটাকে, অপর নাম। ওকে, নেক্সট প্রশ্ন। হীরা শক্ত হওয়ার কারণ? কার্বনের একটি রূপভেদ হচ্ছে হিরে। আচ্ছা, হিরের যদি তোমাকে সংকেত জানতে চায় তাহলে তার উত্তর কি করবে? কার্বনেরই রূপভেদ হিরে। পৃথিবীর সব থেকে কঠিন মৌল, অধাতু তো অবশ্যই হবে হিরে, কঠিন মৌল হিসেবে বলা হয় হিরেকে, এটি একটি কার্বনের রূপভেদ। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? কারণ জানতে চাইছে। সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকার কারণে এত দৃঢ় হয় বা শক্ত হয়, এটাই হবে এর উত্তর। বাকি অপশনগুলো অতটা জোরালো অপশন নয়, দেখতেই পাচ্ছ। পরের প্রশ্নতে চলে আসি। প্রাকৃতিক নির্বাচনবাদ বা প্রাকৃতিক নির্বাচন আইন যেটাকে আমরা বলে থাকি, নির্বাচিত করা, ক্লাসিফিকেশনের মধ্যে উত্তর হচ্ছে ডারউইনের নির্বাচনবাদ। উত্তর হয়ে গেল ডারউইন। ওকে, নেক্সট। নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? ডায়াবেটিস বাংলা হচ্ছে কি? মধুমেহ। কি কারণে হয়? আমাদের শরীরে লিভার যেরকম ইম্পর্টেন্ট একটা অর্গান, প্যানক্রিয়াস যেরকম ইম্পর্টেন্ট অর্গান, তো এই অর্গান থেকে আমাদের ইনসুলিন এবং গ্লুকাগন, এই দুটো নামক একটা হরমোন টাইপ জিনিস খরিত হয়, যার ফলে আমাদের শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়। কোনো পার্টিকুলার কারণে দু রকম ডেফিসিয়েন্সি হতে পারে। এক হচ্ছে ইনসুলিন বেশি পরিমাণে খরিত হয়, গ্লুকাগন কম। এক হচ্ছে গ্লুকাগন বেশি হতে পারে, ইনসুলিন, মানে দুটোই কম বেশি হতে পারে, ব্যালেন্স তখনই গন্ডগোল হবে। কারোর ক্ষেত্রে সুগার লেভেল আমরা যেটা বলি কমে যেতে পারে, কারোর ক্ষেত্রে বেড়ে যেতে পারে। আমাদের এখানে আছে ডায়াবেটিস,
তাহলে এই ক্ষেত্রে কি, তার রক্তে শর্করা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে তার রোগ, তার রক্তে শর্করাটা বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে। তাহলে তার জন্য যে শরীর ইনসুলিন তৈরি করতে পারছে না, হরমোনটা তৈরি করতে পারছে না, তাকে আমাদের বাইরে থেকে দিতে হবে, তাকে আমাদের ওষুধের মাধ্যমে বাইরে থেকে প্রজেক্ট করতে হবে। তাহলে তার উত্তর হয়ে গেল তাকে ইনসুলিন দিতে হবে, যাতে এইটা গিয়ে গ্লুকাগনের সাথে অ্যাডজাস্ট হয়ে আবার শরীরে ব্যালেন্স তৈরি হয়, শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করা যায়। বুঝে গেল? ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, খুব কমন প্রশ্ন, এমন কিছু দেখো এখনো অবধি শক্ত প্রশ্ন আসেনি। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? যা চারটে অপশন আছে, যে কেউ চোখ কান বুঝে বলে দেবে যে মিথেন হলো গোবর গ্যাসের প্রধান একটি উপাদান। ওকে, প্রশ্ন কিন্তু কমন, এটা বলবো না যে খুব কঠিন প্রশ্ন যার জন্য খুব মাথা ঘামাতে হচ্ছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? প্রশ্নটা খেয়াল করতে হবে, একক নয় বলেছে। তো প্রথম আছে আমাদের অপশন যেটা কুলম, সেটা কি এসআই পদ্ধতিতে তড়িৎ আধান বা চার্জের ইউনিট, আধান, তড়িৎ আধানের একক। নেক্সট হচ্ছে ওহম, তড়িৎ রোধের একক, রোধ। সিমেন্স, এটাও কিন্তু একটা এসআই পদ্ধতিতে একক, তড়িৎ পরিবাহিতা, যেটা অ্যাম্পিয়ার পড়ে থাকো সেটারই আর একটা একক হচ্ছে সিমেন্স। ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটেই ইউনিট রিলেট করছে তড়িতের সাথে, একজন রিলেট করছে না, অ্যাংস্ট্রম। তাহলে এটা কার ইউনিট? দূরত্ব, সব থেকে ক্ষুদ্র দূরত্ব যেরকম মাপা হয় অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম হলো ক্ষুদ্র দূরত্ব পরিমাপের একক, মানে দৈর্ঘ্যের দিকে চলে যাচ্ছে এটা। আমাদের যেরকম প্রশ্নটা ছিল সেটাতে চলে আসছি, উত্তরটা হয়ে গেল অ্যাংস্ট্রম একক নয়, নয়ের উত্তর হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? প্রথম তো ভিটামিন সি গরুর দুধে থাকে না, পাওয়া যায় না, এটা তো খুব ক্লিয়ার। ভিটামিন এ, বি, ডি এগুলো অল্প পরিমাণে, মানে এগুলো থাকে তাও। তাহলে এর মধ্যে বেস্ট কোনটা বলা হয় গরুর দুধের জন্য? ভিটামিন ডি। এর জন্যই মেনলি গরুর দুধ আমরা সেবন করে থাকি। তবে এছাড়াও ভিটামিন এ এবং বিও কিন্তু থাকে, ঠিক আছে। তবে ভিটামিন ডি এর আরো উৎস আছে, আমরা যেরকম জানি যে সূর্যালোক বা সেই সোর্সটাও একটা ইম্পর্টেন্ট সোর্স হয়ে থাকে। নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? ফিক্সিং মানে ম্যাচ ফিক্সিং, ক্রিকেটে শুনেছো তো, আগে থেকে প্ল্যানিং করা, মানে এটাকে আমরা এখানে বলতে পারি আবদ্ধ করা। আমরা মটর গাছের উদাহরণ পড়েছিলাম, মটর গাছের গোড়ায় নাইট্রোজেন আবদ্ধ করে, নাইট্রোজেন সার হিসেবে ব্যবহার করা হয়, উদ্ভিদ বা চাষের ক্ষেত্রে খুবই উপকারী। তো আমাদের নাইট্রোজেন ফিক্সিং এমন একটি ব্যাকটেরিয়া, নিচের অপশন থেকে উদাহরণ রাইজোবিয়াম, মটর গাছের অর্বুদ আমরা পড়ে অলরেডি আগেই পড়েছি, সেটার উত্তর হয়ে গেল রাইজোবিয়াম। পরের প্রশ্ন, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে তার কি নাম? কণা বলেছে তো, যা অপশন আছে এখানে এটাই হবে এর উত্তর। কি উত্তর হবে? এটার প্রধান উপাদান কি মৌল? ম্যাগনেসিয়াম। ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, গ্রানাস্ট্রোমা, যেটা আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে সাহায্য করে। তোমার অন্ধকার দশা, আলোক দশা আমরা পড়েইছি সালোক সংশ্লেষে, তো আমাদের উত্তর চয়ন করতে কোনো সমস্যা হলো না। প্রশ্নর মানও খুব বিশাল শক্ত নয়, এটাই বোঝা যাচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন থেকে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বারবার বলি এই চ্যাপ্টার গুলো একটু সতর্কতার সাথে পড়তে, কারণ যখন উত্তর করতে যাবো চারটে অপশন কি মনে হবে সঠিক, কোনটা করতে পারি। তাহলে আমরা পরিমাপের একক, পদার্থ মানে একক, ইউনিট, পরিমাপ পদ্ধতি পড়তে গিয়ে এই জিনিসটা পেয়েছিলাম যে দু পদ্ধতিতে হতে পারে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্কেলার,
একটা কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার রাশির মধ্যে কি, যার শুধুমাত্র ভ্যালু অর্থাৎ মান পাওয়া যায়, যার ভ্যালু এবং দিক অভিমুখ নির্ভর করে, তাকে আমরা বলি ভেক্টর রাশি। উদাহরণগুলো আমাকে পড়তে হয়েছিল। দেখো, ভর মানে হচ্ছে যে পদার্থের মূলত যে জিনিস নিয়ে তৈরি হয় তাকে ভর বলা হয়। এটি কি, তার স্বকীয় ধর্ম, চেঞ্জ কখনো হতে পারে না। তাহলে এটি হচ্ছে তার স্কেলার রাশি। ভরের বিপরীতে একটা কথা পড়েছিলাম, ভার বা ওজন। চাঁদে একরকম ওজন, পৃথিবীতে একরকম ওজন, সূর্যে একরকম ওজন, অর্থাৎ এটি পরিবর্তন হয় স্থান পরিবর্তনের সাথে, মাধ্যাকর্ষণ বলের উপর যেহেতু নির্ভর করে। তাহলে ভার একটা ভেক্টর রাশি ছিল। জড়তা তো নর্মালি এর মতোই কিছুটা রিলেট করছে ভরের মতন, তো এটাও তো অবশ্যই স্কেলার রাশি। ঘনত্ব ইউনিট নট, অত চেঞ্জ হয়। বল বা ফোর্স, যেটি হচ্ছে একটি ভেক্টর রাশির উদাহরণ। তো এইগুলো খুব সতর্কতার সাথে তুমি যদি মাথায় না রাখো, অপশন পরীক্ষাতে এলেও গন্ডগোল করে ফেলবে এবং মনে হবে যে এটাই তো সঠিক উত্তর, এর মধ্যে অন্য অপশনে দাগ দিয়ে দেবে। খুব সিনসিয়ারলি এগুলো পড়তে হয়, এগুলো ওই জন্য সেইভাবে পড়তে বলি আমি। নেক্সট প্রশ্ন। আচ্ছা, প্রশ্নতে আসার আগে, অ্যাডমিশন চলছে আমাদের ডাব্লিউপি কেপি এসএসসি জিডি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে। তোমাদের ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন কোয়ারির জন্য তুমি দেওয়া হেল্পলাইন নাম্বারে অ্যাডমিশনে ফোন করতে পারো এবং অ্যাডমিশন তুমি নিতে পারো। আমাদের এখানে আবাসিক ক্লাস হয় এবং ক্লাসরুম ক্লাসও হয়, সেই সংক্রান্ত তথ্য নিতে পারো। অনলাইন ব্যাচও চলছে, নতুন অনলাইন ব্যাচেরও অ্যাডমিশন চলছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ব্যাচ রয়েছে ডাব্লিউপিকেপি, আরো দুটো ব্যাচ রয়েছে এবং তাদের কোর্স ফিস এবং কবে থেকে স্টার্ট হয়েছে সেগুলোও দেওয়া আছে, তো সেগুলোও তোমরা ফলো করতে পারো। চলে আসছি 12 নম্বর প্রশ্নে। সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে, এর কারণ। তো একটা বেসিক আমাদের আইডিয়া যেটা আছে, যে সূর্যরশ্মি আমাদের ত্বকে পড়লে আমাদের ত্বক একটা রিয়্যাক্ট করবে, সেই রিয়্যাক্টের ফলে বিভাজন হয়ে আমরা শুনেছি সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি সংশ্লেষ করতে পারি। তাহলে রিয়্যাক্ট করবে আমাদের ত্বক। অপশানগুলো পড়ো ভালো করে। প্রথম অপশান, অতিবেগুনি রশ্মি ত্বককে কি এলে তো ক্ষতি, ক্যান্সার হয়। অতিবেগুনি রশ্মিকে আটকানোর জন্য তো ওজোন লেয়ার রয়েছে, মাথা কেন ঘামাবো। ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়া হত্যা করে। এই প্রশ্নগুলো যতটা না ইন্টারেস্টিং লাগছে অপশনগুলো, ত্বকের, দেখো এইটা বেশি ভালো লাগছে, ত্বকের রঞ্জক কোষগুলি উদ্দীপিত হয় এবং একটি স্বাস্থ্যকর ট্যান তৈরি করতে সাহায্য করে। তাহলে এটা বেশি মোর প্রেফারেবল না বাকি তিনটে অপশনের থেকে? তাহলে এর উত্তর হয়ে গেল এই উত্তরটা। প্রশ্ন দেখো একটু যদি না জানার পথেও হয়, আমরা লজিক্যালি উত্তর করলে কিন্তু উত্তর অবশ্যই মেলানো যায়, এটা আমরা বুঝতে পারলাম। নেক্সট, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? আমরা জানি যে সূর্যতে হাইড্রোজেন এবং হিলিয়াম এগুলো উপস্থিত থাকে। হাইড্রোজেন, হিলিয়াম, এগুলোর আইসোটোপ সবসময় ভাঙছে, ভেঙে যাচ্ছে, যার ফলে প্রচন্ড পরিমাণে এনার্জি বা শক্তি তৈরি হচ্ছে। তো সাধারণ বিভাজনটাকে আমরা কি বলি? ফিশন, তাই না? মানে বিশ্লেষণ বা বিভাজন। আর ফিউশন সংযোজন। তাহলে আগে বিভাজন হতে হয়, তারপর কিন্তু সংযোজন হয়। সূর্যতে হয় যেটা, হাইড্রোজেন বোমাতে যেটা হয়, সেটা হচ্ছে নিউক্লিয় ফিউশন বা সংযোজন, যার ফলে এত এনার্জি শক্তি তৈরি হয়। সবসময় সূর্য আগুনের গোলা হয়ে উপস্থিত থাকে আমাদের কাছে। তাহলে এই প্রশ্নের উত্তর এটা হয়ে গেল। নেক্সট, অ্যাথলেটিক্স ফুট ডিজিজ কি? অ্যাথলেটিক্স মানে কি? যারা দৌড়বীর, হাই জাম্প করছে, লং জাম্প করছে, দৌড়চ্ছে, স্পোর্টসম্যান কি পরে থাকে? স্পোর্টসম্যানকে খালি পায়ে দেখতে পাবে না, জুতো পরে থাকবে। যারা পেশাদারি খেলোয়াড় তাদের প্রায় সময়টা বেশিরভাগই জুতো পরে কেটে যায়। তাদের মেনলি পায়ে বা আঙুলে বা পায়ের পাশে রোগ হয়। কেমন রোগ হয়? যেরকম ধরো হাজা মতন বা চামড়া হেজে যাওয়ার মতন, সবসময় জুতো পরে থাকার কারণে। তাহলে এটাকে বলছে ফুট মানে পা এর রোগ। কি কারণে হয়? আমাদের শরীরে অর্থাৎ চর্ম বা ত্বকে
যে কোনো রকমের এইরকম ডিজিজ মানেই জানবে ফাঙ্গাস রিলেটেড, ছত্রাক রিলেটেড। ঘাড়ে অনেক সময় হয়, হাতে অনেক সময় হয়, ছুলি হয়, দাঁত হয়, হাজা হয়, বিভিন্ন এরকম ধরনের চামড়ার আমরা নাম দিয়েছি, চামড়ায় যে সমস্ত রোগ হয় সেগুলো সবসময় ফাঙ্গাল ইনফেকশন। তাদের অয়েন্টমেন্ট থাকে, মলম থাকে, লাগাতে দেয় ডাক্তার। ফাঙ্গাস, তো এটা ওই কারণে অ্যাথলেটিক ফুড ডিজিজ কথাটা বলেছে। এর উত্তর কি হলো? ছত্রাক ঘটিত ফাঙ্গাস রিলেটেড ডিজিজ হয় সবসময় জুতো পরে থাকার ক্ষেত্রে। ওকে, নেক্সট, বাতাসে শব্দের বেগ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার দিয়েছে, প্রশ্ন চেঞ্জ হয় না, মিটার আর কিলোমিটার মধ্যে চেঞ্জ করে। এর উত্তর হয়ে গেল 332 মিটার পার সেকেন্ড। ইম্পর্টেন্ট প্রশ্ন, মন দিয়ে উত্তর করবে, এদিক ওদিক হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, রকেটের কার্যনীতি যার উপর নির্ভর করে? আমরা তো জানি নিউটনের সূত্র অনেকটা রিলেট করে, তো আমরা উত্তর করে দিলাম নিউটনের সূত্রের উপরে রকেটের একটা কার্যনীতি ডিপেন্ডেন্ট থাকে বা ডিপেন্ডেন্ট হয়ে থাকে। নেক্সট প্রশ্নতে চলে আসছে, বাণিজ্যিক সারগুলির নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সব থেকে কম? প্রশ্ন ভালো করে পড়তে হবে। আমরা যে সার, বাণিজ্যিক মানে আমরা যে সার মানে এগ্রিকালচারে যেটা হারভেস্ট করার জন্য ব্যবহার করে থাকি, দেখতে পাই পটাশ আছে, ইউরিয়া আছে, বিভিন্ন এরকম ধরনের সার আছে। পটাশ বিশেষ করে দেখলে সারের বস্তার গায়ে ভাগগুলো লেখা থাকে কোনটা কতটা আছে। মাটির উর্বরতার জন্য অবশ্যই নাইট্রোজেন দায়ী, ভেরি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। এছাড়া পটাশ, নামেতেই বুঝতে পারছো পটাশিয়াম একটা থাকে, ফসফরাসও থাকে, সার যারা কৃষিকার্য করো জানোই। সিলিকন মানে বালি, এসআই, তো এ কেন থাকতে যাবে, তাই না? তো আমার উত্তর কি হয়ে গেল? সিলিকন থাকবে না, সম্ভাবনা কম। বাকিগুলো আমাদের সার প্রস্তুত করতে বা ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে বা থাকে। প্রশ্ন কিন্তু কমন সেন্সের প্রশ্ন, উত্তর খুব ইজিলি করা যেতে পারে। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্নতে চলে আসছি। এর মধ্যে চারটে জিনিস বলেছে, অপশন চেঞ্জ হয়ে যেতে পারে। ঘনত্ব সব থেকে বেশি কার? কোক, কাঠকয়লা, গ্রাফাইট। কার্বনেরই রূপভেদ সবাই, হিরে হিরে সবাই কার্বনের রূপভেদ। অনিয়তকার যেরকম রয়েছে, কেলাসাকার, এরকম বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো এর মধ্যে হীরের ঘনত্ব সব থেকে বেশি। প্রশ্নের উত্তর কি হলো? হীরের ঘনত্ব তোমার সব থেকে বেশি। কার্বনের চারটে রূপভেদ এই চারটে অপশনের মধ্যে। নেক্সট, কফি একটা, জানি শীতকালে আমরা কফি ব্যবহার করে থাকি, তো কফি থেকে আমরা পাই উপকার ক্যাফাইন, যেটা আমাদের ব্যথা বেদনা উপশম করতে সাহায্য করে। শরীরের জন্য অল্প পরিমাণে খেলে সেটা উপকারও হয়। সেরকমই টোব্যাকো, টোব্যাকো আমরা, টোব্যাকো মানে তামাক গাছ, এখান থেকে আমরা কোন উপকার পাই? নিকোটিন, যেটা আমাদের শরীরের উপকার করে না, অপকার করে বা ক্ষতি করে, কিন্তু পাওয়া যায় তামাক পাতা থেকে বা তামাক গাছ থেকে। তামাক গাছ থেকে নিকোটিন, কফি গাছ থেকে ক্যাফাইন। উপকারের নাম বললাম, উদ্ভিদের রেচন পদার্থ। ওকে, নেক্সট চলে আসছি 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কণা নয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটি কণা নয়? তো আমি এখানে এমনি বলি, আলফা কণা, বিটা কণা, গামা কণা। তাহলে প্রথমেই কে বাদ যাচ্ছে? ডেল্টা। উত্তর তো আগে করে দিলাম। এই কণা থেকে আমরা শিখেছি এই জিনিসটা, আমরা দেখো মনে করে দেখো, আমরা যখন মৌল পড়ছিলাম তার মধ্যে থাকতো তেজস্ক্রিয় মৌল, এই কথাটা পেতাম, তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এই ধরনের মৌলগুলো হচ্ছে তেজস্ক্রিয়। এর কারণ কি? এদের কেন্দ্র থেকে 3টে রশ্মি নির্গত হয়। এগুলো কি? তোমার আলফা, বিটা আর গামা রশ্মি, এই 3টে রশ্মি নির্গত হয়ে থাকে। সরি, এটা গামাতে, এটা বিটা হবে আর এটা গামা হবে। তাহলে আলফা, বিটা আর গামা এই 3 ধরনের রশ্মি নির্গত হয়ে থাকে তেজস্ক্রিয় পদার্থের মৌল থেকে। তাই এগুলোতেই আমরা কণা কথাটা পড়েছিলাম। তাহলে অবশ্যই এই 3টে কণা, এটা কণা নয়, যেগুলো আমাদের কোনো তেজস্ক্রিয় মৌলের কেন্দ্র থেকে নির্গত হয়ে থাকে, যেরকম ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম,
প্লুটোনিয়াম, এই উদাহরণগুলো। ওকে, তাহলে আজকে আমরা WPSI এর 20টা প্রশ্ন আলোচনা করলাম। মিশিয়ে প্রশ্ন অবশ্যই আলোচনা করব, যখন যেরকম পাচ্ছি সেরকম প্রশ্ন তৈরি করছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওগুলোতে। আলোচনার উদ্দেশ্য একটাই, আপকামিং যে পরীক্ষা বা এক্সাম আসছে তাদের কি ধরনের প্রশ্ন আসবে, সেগুলোর কি আমরা উত্তর করতে পারবো, আমাদের কি জানার মধ্যে রয়েছে, সেই কারণেই আলোচনা বিগত বছরের প্রশ্ন নিয়ে। তো আশা করি প্যাটার্ন বুঝতে পেরেছো। এর মধ্যে একটা হয়তো প্রশ্ন বাদ দিলে বাকি সমস্ত প্রশ্ন আমাদের নলেজেবল, আমরা কখনো না কখনো এই জিনিসগুলোর আইডিয়া রেখেছি। একটু মন দিয়ে পড়াশোনা করো, আশা করি পরীক্ষা খুব ভালো দেবে এবং আশানুরূপ ফল পাবে এবং সফল হবে। তো ভালো করে প্রিপারেশন রাখতে চেষ্টা করো, একটু ডিপলি পড়ার চেষ্টা করো। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি, ছোট একটু ভিডিওটা। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, যদি শেয়ার করো, নোটিফিকেশনের জন্য বেল আইকন অন করে রেখো এবং কমেন্টে অবশ্যই জানিও কেমন ধরনের প্রশ্ন তোমরা চাইছো বা আর কি আলোচনা আমরা করা যেতে পারে, সেই একটা বিষয় তোমরা নজরে রেখো এবং দেখো। ঠিক আছে?